গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম আনিসুল হকের উপন্যাস মা। পড়ছি এর 10ম ও শেষ পর্ব। আজাদের মার সময়গুলো যে কিভাবে কেটে যাচ্ছে আল্লাহ জানে। জায়েদ আর টগরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি করলেই তো আর ঝামেলা শেষ হয়ে যায় না। কাগজে ছাপা হয়েছে সংবাদ, ঢাকায় পুলিশ আর সেনাবাহিনীর অভিযান, দুষ্কৃতিকারী গ্রেফতার, প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার। দেশপ্রেমিক নাগরিকদের কাছ থেকে গোপন খবর পেয়ে সেনাবাহিনী এই মহান সাফল্য দেখিয়েছে। গুলিবিদ্ধ দুজন দুষ্কৃতিকারী হলি ফ্যামিলি হাসপাতালে অচেতন হয়ে আছে। এই খবর কাগজে প্রকাশিত হবার পরে মিলিটারি চলে আসে হলি ফ্যামিলিতে। এদের মধ্যে একজন ক্যাপ্টেন ইমতি। তারা হাসপাতাল কর্তৃপক্ষকে বলে এই রোগী দুজনকে তাদের চাই। হলি ফ্যামিলি কর্তৃপক্ষ বলে এটা রেড ক্রসের হাসপাতাল, এখান থেকে কোনো রোগীকে কখনো ছাড়া হবে না। ক্যাপ্টেন রোগীর সঙ্গে আসা লোকদের খুঁজতে থাকে। আজাদের মাকে পাওয়া যায়। ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করে ঘটনা কি, এরা গুলিবিদ্ধ হয়েছে কিভাবে। আজাদের মা ঘটনাটা যতটুকু বলা নিরাপদ মনে করেন বিবৃতি করেন। তার ছেলেকে ধরে নিয়ে গেছে জানতে পেয়ে ক্যাপ্টেন জানতে চায় ছেলের নাম কি। মা ছেলের ভালো নাম বলেন। ক্যাপ্টেন চমকে উঠে জানতে চায় ডাকনাম কি। মা বলেন। ক্যাপ্টেন বলে আজাদের কোনো তসবির তাদের সঙ্গে আছে কিনা। আজাদের মা তার সঙ্গে সারাক্ষণ রাখা আজাদের একটা পাসপোর্ট সাইজ ছবি বের করে দিলে ক্যাপ্টেন সেটা হাতে নেয়, ভালো করে দেখে। তাকিয়ে থাকতে থাকতে ক্যাপ্টেনের দু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে থাকে। ছবিটা ফেরত দিয়ে ক্যাপ্টেন কিছু না বলে চলে যায়। আজাদের মা ঘটনার কোনো কারণ বের করতে পারেন না। তবে ঘটনা শুনে অন্যরাই অনুমান ব্যক্ত করে যে সম্ভবত এই ক্যাপ্টেনটা করাচি ইউনিভার্সিটিতে আজাদের সহপাঠী ছিল। রক্ত জোগাড় করা দরকার। জায়েদ টগরকে বাঁচিয়ে রাখা হয়েছে রক্ত আর স্যালাইন দিয়ে। টাকা সংগ্রহ করতে হবে, হাতে কোনো নগদ টাকা নাই। এর মধ্যে আবার চেষ্টা চরিত্র করতে হবে আজাদ, মনোয়ার, বাশারকে ছাড়িয়ে আনার। তিনি কার কাছে যাবেন? টাকা জোগাড়ের সহজ পথ সোনার গয়না বিক্রি করা, ওটা করা যাবে। রক্ত যে কার কাছে পাওয়া যাবে খোদা জানেন। তিনি নিজেই দিতে পারেন, কিন্তু ডাক্তাররা তার রক্ত নিতে চায় না। কেন যে নিতে চায় না কে জানে। ডাক্তাররা তার কাছে একটা ফর্ম নিয়ে আসে। জায়েদের পা কেটে ফেলতে হবে, আপনি গার্জিয়ান হিসেবে পারমিশন দেন, এখানে আপনার সাইন লাগবে, সাইন করেন। পা কেটে ফেলতে হবে? আজাদের মা চিন্তায় পড়েন। ছেলে তার নয়, ছেলের মা বেঁচে থাকলে সেই সিদ্ধান্ত দিতে পারত। ছেলের বাবা তো থেকেও নেই, এখন এই সিদ্ধান্ত তিনি কিভাবে দেবেন? তখন তার মনে পড়ে যায় জুরাইনের মাজার শরীফের বড় হুজুরের কথা। আজাদকে যুদ্ধে যেতে দেবেন কি দেবেন না এই দোটানায় যখন তিনি ভুগছিলেন, তখন তিনি হুজুরের কাছে গিয়েছিলেন। হুজুর তাকে অনুমতি দিয়েছিলেন, বলেছিলেন আজাদকে যুদ্ধে পাঠাও। এখন তার এই দ্বিধাগ্রস্ত অবস্থায় হুজুরের কাছে বুদ্ধি নেওয়া যেতে পারে। আমি একটু বুদ্ধি পরামর্শ নিয়ে আসি। তিনি জুরাইনে চলে যান, বড় হুজুরের সঙ্গে দেখা করেন। হুজুর পাকের স্ত্রীর সঙ্গেও তার সুসম্পর্ক, তার সঙ্গেও দেখা করেন। তাদের খুলে বলেন তার বিপদের কথা। ছেলেকে, ছেলের বন্ধুকে, ভাগ্নি জামাইকে ধরে নিয়ে গেছে আর্মিরা। আর্মির গুলিতে 2 ভাগ্নে মরণাপন্ন। ছেলে কি তার ফিরে আসবে না? আর জায়েদের পা কাটার অনুমতি তিনি দেবেন কি দেবেন না? হুজুর বলেন উসকো পাও মাত কাটো। ব্যাস, মা তার সিদ্ধান্ত পেয়ে যান। আর আমার ছেলে আজাদের কি হবে হুজুর? ও আপস আয়েগা, আসবে, ফিরে আসবে, সহি সালামতেই ফিরে আসবে। আজাদের মা কিছুটা আশ্বস্ত হন। হলি ফ্যামিলি হাসপাতালে ফিরে আসেন। ডাক্তারদের বলেন না, জায়েদের পা কাটতে পারবেন না, আমার অনুমতি নাই। শুনে ডাক্তাররা বিরক্ত হয়। পায়ে গুলি লেগেছে, পা না কাটলে ছেলেকে তো বাঁচানোই যাবে না। জায়েদ এ কথা চিরদিনের মতো স্মরণ করে রাখবে যে জুরাইনের হুজুরের জন্য তার পাটা আজও আছে, নইলে তো কবেই সেটা কেটে ফেলে দিতেন হলি ফ্যামিলির ডাক্তাররা। আজাদের মা বাসায় ফেরেন। ঘরের মধ্যে এখনো পড়ে আছে ভাঙা খাট, ইস্পাতের আলমারি এখনো গুলিতে ছেদা হয়ে আছে, মেঝেতে রক্ত জমে কালো হয়ে গেছে। কে মুছবে আর এসব? এরই মধ্যে হঠাৎ করে কামরুজ্জামান আসে। তাকে জায়েদ সবসময় সন্দেহ করে এসেছে আর্মির ইনফর্মার বলে। তার সঙ্গে আরেকজন ছেলে। সেই ছেলে বলে নানি, অস্ত্রগুলা দেন। আজাদের মা বলেন তুমি কে? আমি বদির মামা, আজাদের বন্ধু, আজাদের সাথে ছিলাম। আজাদের মার মাথায় মুহূর্তে প্রশ্ন উদিত হয় যে আজাদের কোনো বন্ধু তো তাকে নানি বলে না, এ কে, কেন এসেছে? তিনি বলেন বাবা, এ বাসায় তো কোনো অস্ত্র নাই,
তুমি ভুল শুনেছ। কামরুজ্জামান আগন্তুককে নিয়ে চলে যায়। আজাদের মা ভাবেন ভাগী শস্ত্রগুলো তিনি আগেই সরিয়ে ফেলেছিলেন। মা সারাক্ষণ ব্যস্ততার মধ্যে থাকেন। এর মধ্যে যতটুকু সময় পান তিনি নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর দরবারে মোনাজাত করেন। 31 আগস্ট সকাল 7টা, রমনা থানা। বন্দীরা হঠাৎ গাড়ির আওয়াজ পায়। পাকিস্তানি সৈন্যরা এসে পড়ে। তাদের আবার তোলা হয় একটা জানলা বন্ধ বাসে। তাদের নিয়ে আসা হয় আবার এমপি হোস্টেলে। একটা কক্ষে সবাইকে কিছুক্ষণ রাখার পরে তাদের নিয়ে যাওয়া হয় পেছনের আরেকটা বিল্ডিংয়ে। আজাদ শুনতে পায় এখানে সবার স্টেটমেন্ট নেওয়া হবে। স্টেটমেন্ট মানে একজন আর্মি অফিসার বন্দীদের একে একে প্রশ্ন করবে, জবাব শুনে সেগুলো কাগজে লিখে নেবে। এই স্টেটমেন্ট নেওয়ার সময় যে টর্চার করা হয় তা আগের দুদিনের অত্যাচারের চেয়েও ভয়াবহ। আজাদের পালা আসে। একজন অফিসার নাম ধরে ডাকে, আজাদ। আজাদ ওঠে না। আজাদ আলিয়াস মগফর। আজাদ ওঠে। আজাদকে একটা কক্ষে নিয়ে যাওয়া হয়। এখানে 3 জন অফিসার একসঙ্গে ঘিরে ধরে আজাদকে। আজাদ। আজাদ কোনো কথা বলে না। তোমাকে তোমার বন্ধুরা দেখিয়ে দিয়েছে তুমি আজাদ, তুমি সেটাই স্বীকার করছো না। এটা ঠিক না। আমাদের কাছে সবকিছুর রেকর্ড আছে। তুমি সিদ্ধিরগঞ্জ অপারেশনে গিয়েছিলে। 25 তারিখে তুমি রাজারবাগ অপারেশনে ছিলে। প্রথমটার কমান্ডার ছিল কাজী জামাল, পরেরটার আহমেদ জিয়া। এসব ঠিক নয়। আমার নাম মগফর। ওরা আমার বাসায় এসেছিল তাস খেলতে। ওরা তাসটা ভালো খেলে। এছাড়া আমি ওরা কোথায় কি করে না করে কিচ্ছু জানি না। হারামজাদা। সিপাহীদের ডেকে তার হাওলায় সমর্পণ করা হয় আজাদকে। আচ্ছাকারকে বানাও। 2 জন সিপাহী এসে আজাদের পায়ে দড়ি বাঁধে। তারপর তাকে ঝুলায় সিলিং ফ্যানের সঙ্গে উল্টো করে। ফ্যান ছেড়ে দেয় আর চলতে থাকে চর্চার কিলঘুষি। আজাদ মা মা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে নামিয়ে তার চোখে মুখে পানি দেওয়া হয়। জ্ঞান ফিরে পেলে সে প্রথম যা বলে তা হল মা, যেন সে মায়ের কোলে শুয়ে আছে। অফিসাররা আজাদের ফাইলটা আবার দেখে। মার সঙ্গে বাবার সম্পর্ক নাই। মায়ের একমাত্র ছেলে, মার সঙ্গে একা থাকে। অফিসার বলেন, তুমি মাকে দেখতে চাও? মার কাছে যেতে চাও? তাহলে তুমি বলো অস্ত্র কোথায় রেখেছ? আজাদ বলে, জানি না। আবার এক প্রস্থ প্রহার চলে। আজাদ আবার তার মার মুখ মনে করে নির্যাতন ভোলার চেষ্টা করে। ওকে, তোমার মা বললে তুমি সব বলবে? বলবো। ঠিক আছে, তোমার মাকে আনা হবে। অফিসার ইন্টেলিজেন্সের এক লোককে ডেকে বলেন, এর মাকে আনো। আবুল বারাক আলভি দেখে একে একে আলতাফ মাহমুদের বাসার সবাইকে ডেকে নিয়ে যাচ্ছে। তাকে তো ডাকে না। সে নিজেই উঠে যায়, বলে, আমাকে যে ডাকলেন না, আমি তো ওই বাসার গেস্ট হিসেবেই ছিলাম। তাকে ডাকা হয়। অফিসার বলেন, তোমার নাম কি? সে বলে, সৈয়দ আবুল বারাক। অফিসার তালিকায় তার নাম পান না। তোমাকে কেন ধরেছে? জানি না। আমি মিউজিক ডিরেক্টর সাহেবের বউয়ের পক্ষের আত্মীয়। কালকে বেড়াতে এসেছিলাম এই বাসায়। আমাকে ভুল করে ধরে এনেছে। আবুল বারাক আলভির চেহারা প্রতারণাময়। বয়স বোঝা যায় না। তার উপরে আগের দিনের মারে সমস্ত শরীরে কাটা কাটা দাগ। রক্ত শুকিয়ে ভয়াবহ দেখাচ্ছে। চোখ মুখ ফোলা, ঠোঁট কাটা, হাতের আঙুল থেকে নখ বের হয়ে আসছে। কর্নেলকে অনেক সহানুভূতি সম্পূর্ণ মনে হচ্ছে। এমন সময় আগের দিনেও রাতে যে সিপাহীটা প্রচণ্ড মেরেছিল তাকে দেখা যায় এদিকে আসছে। আবুল বারাক প্রমাদ গণে, কারণ ওই সিপাহীটা সব জানে। সে জানে যে তার নামে আসলে আলভি, আর একজন মুক্তিযোদ্ধা তাকে আলভি বলে শনাক্ত করে গেছে। আরও খানিকক্ষণ চলে জিজ্ঞাসাবাদ। আবুল বারাক জানায় তার চাকুরিস্থলের কথা। সে রোজ অফিসে যায়। এই যে ফোন নম্বর, ফোন করেন। এটা সে বলে আত্মবিশ্বাস থেকে যে তার অফিসে কেউ খোঁজ করলে তার সহকর্মী বা বড় কর্তা তাকে বিপদে ফেলবে না। কর্নেল তাকে চলে যাবার অনুমতি দেন। আবুল বারাক বেরিয়ে আসে। সে হাঁটতে পারছে না। তার উপর ওই দূরে সেই ভয়ঙ্কর সিপাহীটাকে দেখা যাচ্ছে। সে ভালো মানুষ সুবেদারটাকে পেয়ে যায়। এই সুবেদারটাকে পশু থেকেই তার ফেরেশতা বলে মনে হচ্ছে। প্রথম দিন যখনই ওই কসাই টাইপের সিপাহীটা প্রচণ্ড মার মারছিল, তখন একসময় এই সুবেদার সিপাহীটাকে বলেছিল, ইতনাবার মাত মারো। আজ সুবেদার সাহেবকে সামনে পেয়ে আবুল বারাক বলে, আমি তো দাঁড়াতেই পারছি না, আমাকে কি তুমি রোড পর্যন্ত পৌঁছে দিতে পারো? শুনে সুবেদার বলে, আমি দোয়া করি তুমি একাই হেঁটে যেতে পারবে। পারতেছি না চাচাজি। সুবেদার আরেকজন সিপাহীকে বলে, ওকে পার করে দিয়ে আসো।
আবুল বারক হেঁটে হেঁটে সিপাইয়ের সঙ্গে রাস্তায় আসে। দূর থেকে সেই ভয়ঙ্কর সিপাইটা তাকিয়ে দেখে তাকে। আবুল বারক আলভির রক্ত হিম হয়ে আসে। আবুল বারক এখনও নিশ্চিত নয় তাকে ছেড়ে দেওয়া হচ্ছে নাকি ক্যান্টনমেন্ট নিয়ে যাওয়া হচ্ছে। এই সৈন্যটা তাকে রাস্তায় ছেড়ে দিয়ে বলে, বাসায় গিয়ে একজন ভালো ডাক্তার দেখাবে। আবুল বারকের মনে হয় সে নবজীবন লাভ করল। এয়ারপোর্ট রোডে আসে সে, দেখে একটা গাড়ি যাচ্ছে। সে হাত তোলে, গাড়িটা তাকে অতিক্রম করে চলে যায়। তারপর ব্রেক কষে, আবার ফেরে। আলভি ভয় পায়। গাড়ি থেকে বলা হয়, গাড়িতে ওঠো। আবুল বারাক আলভি দেখতে পায় তার বন্ধু রানা ও নিমা রহমানের বাবা লুথুর রহমান আলতাফ মাহমুদের বাসার পাশে থাকেন, বড় পাট ব্যবসায়ী। আলভি তাড়াতাড়ি গাড়িতে উঠে আলতাফ মাহমুদের বাসায় আসে। মহিলা মহলে সারা পড়ে যায়। নিমার মা এসে সব মহিলার সামনে আবুল বারাক আলভিকে খালিকা করে শুশ্রূষা করতে থাকেন। আলভি লজ্জা পায়, আবার মহিলাদের এই আদর সে উপভোগ করে। ফিরে আসে জামিরুমির বাবা ইমাম শরীফ। এইভাবে কেউ ছাড়া পায়, কেউ পায় না। আজাদের মা মগবাজারের বাসায় পৌঁছার সঙ্গে সঙ্গে মুহা বলে, আম্মা, আপনি কই আসিলেন? কামরুজ্জামানের এক লোকরে আনছিল, হয় বলে আজাদের মা কই, জরুরি দরকার আছে, আজাদের সারণের ব্যাপারে কথা আছে। মার বুকের ভেতরটা যেন লাফিয়ে ওঠে। আজাদকে ছাড়িয়ে আনা যাবে? ফিরে আসবে তার আজাদ? আশার সঞ্চার হয় খানিক। পরক্ষণে কামরুজ্জামানের নাম শুনে তিনি খানিকটা হতাশ হন। মিলিটারির দালাল লোকটা ইউনুস চৌধুরীর বাসাতেও ঘুরঘুর করে। সে কি মতলবে এসেছিল আল্লাহই জানে। মুহুয়া বলে, আপনারে থাকতে কইছে, আজকা বিকালে ফিরাইব। বিকালের জন্য অপেক্ষা করেন মা। তার বুক দুরু দুরু করে কাঁপছে, কিছুই ভালো লাগছে না। মহুয়ার কোলে ছোট্ট মেয়েটা কাঁদে। মুহুয়া তাকে স্তন পান করায়। মেয়েটা তখন চুপ করে। এই দৃশ্যের দিকে আজাদের মা তাকিয়ে থাকেন। তার বুকের ভেতরটায় হাহাকার করে ওঠে, কোথায় তার আজাদ? বিকালবেলা কামরুজ্জামান আসে। দরজায় আওয়াজ শুনে মা দৌড়ে দরজা খোলেন। কামরুজ্জামানের সঙ্গে আরও একটা লোক। কামরুজ্জামান বলে, চাচি, আল্লাহর কাছে শুকুর করেন, আমি রইসি বইলে না সুযোগ আইছে। আজাদরে সাইরা দাউনের একটা ভাও পড়ছি, ওনারে ক্যাপ্টেন স্যারে পাঠাইছে। কি কয় মন দিয়া শুনেন। আজাদের মা তাদেরকে ঘরের ভেতরে আনেন, বসতে দেন। কামরুজ্জামানের সঙ্গে লোকটার মুখের দিকে তাকান। কালো প্যান্ট, সাদা শার্ট পরা লোক, চুল ছোট ছোট করে ছাঁটা গো, চেহারাটা পেটানো। লোকটা বলে, আজাদের সঙ্গে দেখা করতে চান? জি। মার বুক এমনভাবে কাঁপছে যেন তা তার শরীরের অংশ আর নাই। ছেলেকে ছাড়ায় আনতে চান? জি। আজকাল রাতে আজাদ রমনা থানায় আসবে, আপনারে আমি দেখা করাই দেব, বুঝলেন? জি। তার সঙ্গে দেখা করবেন, দেখা করে কি বলবেন? জি। শোনেন, ছেলেকে যদি ফিরে পেতে চান তাকে বলবেন সে যেন সবার নাম বলে দেয়, বুঝেছেন? অস্ত্র কোথায় রেখেছে সে যেন বলে দেয়, বুঝেছেন? সে যদি সব স্বীকার করে তাকে রাজসাক্ষী বানানো হবে, বুঝেছেন? আজাদের মা তার মুখের দিকে তাকায়, শূন্য তার দৃষ্টি। কামরুজ্জামান বলে, রাজসাক্ষী মানে এ সবাইরে ধরাই দিব, যারা যারা আসল ক্রিমিনাল তার বিরুদ্ধে সাক্ষী দিব। পুরস্কার হিসাবে হেরে ক্ষমা কইরা দিব, আপনার ছেলেরে ছাইরা দিব। আমি কইছি আজাদ ভালো ছেলে, হে ইন্ডিয়া যায় নাই। আরে বন্ধুবান্ধব পাল্লায় পইরা। আজাদের মা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। লোকটা বলে, আপনি বললে আপনার ছেলে আপনার কথা শুনবে, আমাদের কথা শুনছে না। বাজে ছেলেদের সাথে মিশে ও কিছু ভুল করেছে, সব স্বীকার করলে তাকে ছেড়ে দেওয়া হবে। এরপর ছেলেকে দেখে রাখবেন, আর যেন খারাপ ছেলেদের সঙ্গে না মেশে। যাওয়ার আগে কামরুজ্জামান বলে যায়, রাতের বেলা রমনা থানায় যাইয়েন, আজাদ থাকবো, যা যা কইছে ঠিক মতন কইরেন, বুঝছেন? তারা চলে যায়। কুচি এসে বলে, কি কইল আম্মা? আজাদ দাদারে সেরি দিবে? ও আম্মা। মা কিছুই বলেন না, একদিকে তাকিয়ে থাকেন। মুহুয়ার মেয়েটা আবার কাঁদছে। কেন কাঁদছে? কেন? মুহুয়া কি কাছে নাই? সে তাকে দুধ দিচ্ছে না কেন? রাত্রিবেলা গরাদের এপারে আজাদ, ওপারে তার মা। ছেলেকে দেখে মার সর্বান্তকরণ কেঁদে ওঠে, কিন্তু তিনি ছেলেকে কিছু বুঝতে দিতে চান না। আজাদের চোখ মুখ ফোলা, ঠোঁট কেটে গেছে, চোখের ওপরে ভ্রুর কাছটা কাটা, সমস্ত শরীরে মারের দাগ, মেরে মেরে ফুলিয়ে দেওয়া হয়েছে। কাটা জায়গাগুলোয় রক্ত শুকিয়ে দেখা যাচ্ছে ভয়াবহ। এখন আজাদকে তিনি কি বলবেন? বলবেন রাজসাক্ষী হও, সব স্বীকার করো? এটা তিনি তো বলতেই পারেন। ওর বাবা ইউনুস আহমেদ চৌধুরী এই শহরের এখনও সবচেয়ে ক্ষমতাবান লোকদের একজন। গভর্নরের সঙ্গে তার বন্ধুত্ব।
আর্মির অফিসাররা তার ইয়ার বান্ধব। আজাদের ছোট মা, তিনি শুনতে পান কর্নেল রিজভি নামের একজনকে ভাই ডেকেছে। কর্নেলের ছোট বোনের নামের সঙ্গে নাকি তার নাম মিলে গেছে। সাফিয়া বেগম যদি ইঙ্গিতেও চৌধুরীর কাছে ছেলের জন্য তদবির করেন, তাহলে তো ছেলে তার মুক্তি পাবে। আবার চৌধুরীর নিজের ভাই আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, ওই দিক থেকেও তাদের কোনো সমস্যা নাই। আজাদের ছোট মা নাকি আজাদের চাচা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে গাড়িতে করে নদী তীরে পৌঁছে দিয়েছেন। কিন্তু তার ছেলেকে তিনি রাজসাক্ষী হতে বলবেন অন্যের ছেলেদের ফাঁসানোর জন্য, মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দেওয়ার জন্য, মুক্তিযোদ্ধাদের অস্ত্রগুলো পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার জন্য। ছেলে তার যুদ্ধে যাওয়ার পরে একদিন বলে, মা, তুমি কিন্তু আমাকে কোনোদিনও মারো নাই। হ্যাঁ, তার ছেলেকে তিনি কোনোদিনও ফুলের টোকাও দেন নাই। সেই ছেলেকে ওরা কি মারটাই না মেরেছে। আর ছেলে তার করাচি থেকে চিঠি লিখেছিল, মা, ওরা আর আমরা আলাদা জাতি, অনেক ব্যবধান। না, তিনি আর যাই হন না কেন বেঈমান হতে পারবেন না। ছেলেকে যুদ্ধে যেতে তিনি অনুমতি দিয়েছেন। আজাদ বলে, মা, কি করব, এরা তো খুব মারে, স্বীকার করতে বলে, সবার নাম বলতে বলে। বাবা, তুমি কারো নাম বলনি তো? না মা, বলি নাই, কিন্তু ভয় লাগে যদি আরও মারে, যদি বলে ফেলি। বাবারে, যখন মারবে তুমি শক্ত হয়ে থেকো, সহ্য করো, কারো নাম যেন বলে দিও না। আচ্ছা মা, ভাত খেতে ইচ্ছা করে, 2 দিন ভাত খাই না। কালকে ভাত দিয়েছিল, আমি ভাত পাই নাই। আচ্ছা, কালকে যখন আসব তোমার জন্য ভাত নিয়ে আসব। সেন্ট্রি এসে যায়, বলে, সময় শেষ, জানগা। মা হাঁটতে হাঁটতে কান্না চেপে ঘরে ফিরে আসেন। পাশেই হলি ফ্যামিলি। জায়েদ আর টগর সেখানে চিকিৎসাধীন আছে, কিন্তু সেখানে যেতে তার ইচ্ছা করছে না। সকালবেলা যথারীতি গাড়ি এসে বন্দীদের নিয়ে যায় এমপি হোস্টেলের ইন্টারোগেশন সেন্টারে। বদির ওপরে চলছে অকথ্য নির্যাতন, সে আর সহ্য করতে পারছে না। একসময় সে দৌড়ে ঘরের ভেতরের ইলেকট্রিক লাইনের ভেতরে হাত ঢোকানোর চেষ্টা করে সকেটের 2 ফুটোর মধ্যে 2 আঙুল ঢোকানোর। ব্যর্থ হয়ে সকেট ভেঙে ফেলতে আরম্ভ করে। শব্দ পেয়ে সেন্ট্রিরা এসে তার 2 হাত পেছন দিক থেকে বেঁধে ফেলে। তখন সে ভাবে পালানোর চেষ্টা করলে নিশ্চয় গুলি করবে। তাকে যখন এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সে অকস্মাৎ দৌড়ে গেটের দিকে যাবার চেষ্টা করে, এ আশায় তাকে গুলি করা হবে। কিন্তু সৈন্যরা অতটা উদারতার পরিচয় দেয় না। তাকে ধরে নিয়ে এসে উল্টো রাইফেলের বাট দিয়ে প্রচণ্ড জোরে মারতে থাকে। আজাদকে আবার নিয়ে যাওয়া হয় কর্নেলের সামনে। তিনি কাগজ দেখেন, তাকে তার মার সঙ্গে দেখা করানো হয়ে গেছে। ইন্টেলিজেন্সের রিপোর্ট, এখন নিশ্চয়ই সে স্বীকার করবে সবকিছু, জানিয়ে দেবে অস্ত্রের ঠিকুজি। আজাদ, বলো, সিদ্ধিরগঞ্জ অপারেশনে আর কে কে ছিল? আজাদ বলে, জানি না। বলো, সিদ্ধিরগঞ্জ অপারেশনের পরে রকেট লঞ্চারটা কোথায় রাখা হয়েছে? জানি না। কর্নেল ইঙ্গিত দেন। আজরাইলের মতো দেখতে এক সৈনিক এগিয়ে আসে, আজাদের ঘাড়ে এমনভাবে হাত লাগায় যে মনে হয় ঘাড় মটকে যাবে। তাকে ধরে একটা চেয়ারে বসানো হয়, তাকে বাঁধা হয় চেয়ারের সঙ্গে। বিদ্যুতের তার খোলামেলাভাবে আজাদের চোখের সামনে খুলে বাঁধা হচ্ছে চেয়ারের সঙ্গে, তার পায়ের সঙ্গে। তাকে এখন শক দেওয়া হবে। আজাদের একবার মনে হয় ফারুক ইকবালের কথা। 3 মার্চ রামপুরা থেকে পুরানো পল্টনের ছাত্র সংগ্রাম পরিষদের মিটিংয়ে আসার জন্য মিছিলের নেতৃত্ব দিচ্ছিল সে। টেলিভিশন ভবনের সামনে আর্মি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে রাজপথে লুটিয়ে পড়ে ফারুক ইকবালের শরীর। তখন সারাটা শহরে জনরোষ ছড়িয়ে পড়ে যে ফারুক ইকবাল নিজের বুকের রক্ত দিয়ে রাস্তায় মৃত্যুর আগে লিখেছিল, জয় বাংলা। তখন খবরটা বিশ্বাস হয় নাই আজাদের। এখন ঠিক অবিশ্বাস হচ্ছে না। তার মনে পড়ে লেফটেন্যান্ট কমান্ডার মুয়াজ্জেম হোসেনের মৃত্যুর বর্ণনা, যা সারাটা শহরে ছড়িয়ে পড়েছে কিংবদন্তির মতো। আগরতলা ষড়যন্ত্র মামলার 2 নম্বর আসামি লেফটেন্যান্ট কমান্ডার মুয়াজ্জেম হোসেনের বাসায় 25শে মার্চ রাত 11টার দিকে আর্মি ঢুকে পড়ে। তাকে জিজ্ঞেস করে, তোমারা নাম কিয়া? তিনি বলেন, কমান্ডার মুয়াজ্জেম হোসেন। তারা বলে, বলো, পাকিস্তান জিন্দাবাদ। তিনি বলেন, 1 দফা জিন্দাবাদ। পুরোটা মার্চে যখন নানা রকমের আলোচনা চলছিল, তখন মুয়াজ্জেম হোসেন এই 1 দফার সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন। 1 দাবি 1 দফা,
বাংলার স্বাধীনতা। সৈন্যগুলি গুলি করল, লুটিয়ে পড়ল তার দেহ। প্রচণ্ড অত্যাচার চলছে আজাদের ওপর দিয়ে, কিন্তু আজাদ নির্বিকার। সে শুধু মনে করে আছে তার মায়ের মুখ। মা বলেছেন, বাবা শক্ত হয়ে থেকো, কারণ নাম বলো না। একসময় কর্নেল তার হাতের কাগজ রাগে ছুঁড়ে ফেলেন, তারপর নির্দেশ দেন চূড়ান্ত শাস্তির। আজাদের ঠোঁট তখন নড়ে ওঠে, কারণ সে জানে চূড়ান্ত শাস্তি মানে এই শারীরিক যন্ত্রণার চির উপশম। আজাদের মন এই টর্চারের হাত থেকে বাঁচার সম্ভাবনায় আশ্বস্ত হয়ে ওঠে। পরদিন কখন রাত হবে, কখন তিনি ভাত নিয়ে যাবেন রমনা থানায়, সারাদিন অস্থির থাকেন মা। দুপুরে তিনি আর ভাত মুখে দিতে পারেন না। তার ছেলে ভাত খেতে পায় না। তিনি বাসায় বসে আরাম করে ভাত খাবেন, তা কি হয়? সন্ধ্যা হতে না হতেই তিনি চাল ধুতে লেগে পড়েন। দিনের বেলায় ঠিক করে যোগাযন্ত্র করে রেখেছেন কি রাঁধবেন। মুরগির মাংস, ভাত, আলু ভর্তা, বেগুন ভাজি। একটা টিফিন ক্যারিয়ারে নিবেন নাকি দুটোয়? তার কেমন যেন লাগে। রাত নেমে আসে, সারাটা শহর নিস্তব্ধ হয়ে পড়ে। কারফিউ দেবার আগেই ভাত নিয়ে তিনি হলি ফ্যামিলিতে আশ্রয় নেন। রাত আরেকটু বেড়ে গেলে দুটো টিফিন ক্যারিয়ারে ভাত নিয়ে তিনি যান রমনা থানায়। দাঁড়িয়ে থাকেন কখন আসবে গাড়ি, কখন এমপি হোস্টেল থেকে আনা হবে আজাদদের। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে গাড়ি আসে। একজন একজন করে নামে বন্দিরা। কই, এর মধ্যে তো তার আজাদ নাই। আর্মিরা চলে গেলে তিনি পুলিশের কাছে যান। আমার আজাদ কই? পুলিশের কর্তা নামের তালিকা দেখেন, বলেন, না, আজাদ তো আজকে আসে নাই। মকফর চৌধুরী? না, এ নামে কেউ নাই। আর কি আসতে পারে? আজ রাতে? না। কালকে? বলতে পারি না। টিফিন ক্যারিয়ারে ভাত নিয়ে আজাদের মা কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে থাকেন সারা রাত থানার চত্বরে। বাইরে বাংকারে পাকিস্তানি সেনাদের চোখ এলএমজির পেছনে ঢুলু ঢুলু হয়ে আসে। ভেতরে পুলিশের প্রহরী মশা মারে গায়ে চাপড় দিতে দিতে। বিচারপতির বাসভবনের উল্টো দিকের গির্জায় ঘণ্টা বাজে। মা দাঁড়িয়ে থাকেন টিফিন ক্যারিয়ার হাতে। তার কেবলই মনে হতে থাকে সেই দিনগুলির কথা। বিন্দু মারা যাবার পরে যখন তার পেটে আবার সন্তান এলো, প্রতিটা মুহূর্ত তিনি কিরকম যত্ন আর উৎকণ্ঠা নিয়ে ভেতরের জীবনটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন। আর সন্তানের জন্ম দেবার পরে কানপুরের ক্লিনিকেই চৌধুরী সাহেব আজান দিয়েছিলেন, আর ভারতবর্ষের আজাদির স্বপ্নে ছেলের নাম রেখেছিলেন আজাদ। তার পেটের ভেতরটা গুড়গুড় করছে, যেন তিনি আজাদকে আবার এই পৃথিবীর সমস্ত বিপদ আপদ, শঙ্কার প্রকোপ থেকে বাঁচাতে তার মাতৃগর্ভে নিয়ে নেবেন। যদি তিনি পাখি হতেন, এখনই তার পাখা দুটো প্রসারিত করে আজাদকে তার বুকের নিচে টেনে নিতেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ভোরের আজান দেবার সঙ্গে সঙ্গে তিনি দৌড় ধরেন তেজগাঁ থানার দিকে। ওখানে যদি তার আজাদ থাকে। ঝিরঝির করে বৃষ্টি ঝরে ছোট ছোট ছাদে। তিনি কিছুই টের পান না। তেজগাঁ থানার চত্বরে হাজির হন। তখনও তার হাতে দুটো টিফিন ক্যারিয়ার। পুলিশকে দুটো টাকা চা খাওয়ার জন্য উপহার দিয়ে তিনি আজকের হাজতিদের পুরো তালিকা দেখেন। গড়াদের এপাশে দাঁড়িয়ে হাজতিদের প্রত্যেকের মুখ আলাদা আলাদা করে নিরীক্ষণ করেন। না, আজাদ নাই। এখান থেকে এমপি হোস্টেল বেশি দূরে নয়। তিনি এমপি হোস্টেলের দিকে দৌড় ধরেন। একজন সুবেদারের সঙ্গে দেখা হয় তাঁর। সুবেদারকে বলেন, আজাদ কোথায়? আমি আজাদের মা। সুবেদার বলে, মাইজি, উনি তো এখানে নাই, ক্যান্টনমেন্টে আছেন, আপনি বাড়ি চলে যান। মা কি করবেন বুঝে উঠতে পারেন না। তার হাতের ভাত ততক্ষণে পচে উঠে গন্ধ ছড়াচ্ছে। তার নিজের পরিপাকতন্ত্রের ভেতরে থাকা পরশুদিনের ভাতও যেন পচে উঠছে। মাইজি, আপনি বাড়ি চলে যান। মা একসময় বাসায় চলে আসেন। তাকে পাথরের মতো দেখায়। তিনি মহুয়াকে, কচিকে সংসারের স্বাভাবিক কাজকর্ম দেখিয়ে দেন, কিন্তু তবু মনে হয় সমস্ত পৃথিবী গুমোট হয়ে আছে। কি অসহ্য ভ্যাপসা গরম! বৃষ্টি হলে কি জগৎটা একটু স্বাভাবিক হতো? তিনি হাসপাতালে যান। দেখতে পান জায়েদের জ্ঞান ফিরে এসেছে। টগরের অবস্থাও উন্নতির দিকে। তিনি জুরাইনের বড় হুজুরের কাছে, বেগম সাহেবার কাছে যান। তারা তাকে আশ্বস্ত দেন যে আজাদ বেঁচে আছে, আজাদ ফিরে আসবে। ঘাবড়াও মাত, ও অপাস আয়েগা। মহুয়া বলে, আম্মা কিছু খান, না খেয়ে খেয়ে কি আপনি মারা যাবেন? আজাদ দাদা ফিরে আসবে তো। মা কিছুই খান না। একদিন, দুদিন। মহুয়া বলে, আম্মা আপনি কি আত্মহত্যা করতে চান? আত্মহত্যা মহাপাপ,
আপনি মারা গেলে আমরা কার কাছে থাকব আম্মা? মার হুঁশ হয়। তিনি তার চোখের সামনে দেখতে থাকেন তার ভাগ্নে ভাগ্নি, চঞ্চল, কচি, টিস্যুর অপ্রাপ্তবয়স্ক মুখ, জায়েদ টগরের শয্যাশায়ী শরীর। তিনি মরে গেলে এরা কোথায় যাবে, কার কাছে থাকবে? মোহ একটা থালায় ভাত বেড়ে টেবিলে রাখে, তাকে ধরে জোর করে এনে খাবার টেবিলে বসায়। মা খাবেন বলেই আসেন, দুদিন খান না, পেটে খিদাও আছে। তার সামনে থালায় ভাত, মোহ আনতে গেছে তরকারি। ভাত, ভাতের দিকে তাকিয়ে মার পুরো হৃৎপিণ্ডখানি যেন গলা দিয়ে দুঃখ হয়ে, শোক হয়ে, শোচনা হয়ে বেরিয়ে আসতে চাইছে। তিনি ভাতগুলো নাড়েন চাড়েন। তার মনে পড়ে যায় রমনা থানার গড়াত ধরে দাঁড়িয়ে আজাদ কেমন করে বলেছিল, মা, ভাত খেতে ইচ্ছা করে। 2 দিন ছেলে আমার ভাত খায় না, তারপরেও তো কেটে যাচ্ছে দিনের পরে দিন। তার চোখ দিয়ে জল গড়াতে থাকে। এই প্রথম আজাদ নিখোঁজ হয়ে যাবার পরে তিনি কাঁদেন। তাকে কাঁদতে দেখে বাড়ির ছেলেমেয়েরাও বিনবিনিয়ে কাঁদতে থাকে। আজাদের মার আর ভাত খাওয়া হয়ে ওঠে না। তখন সারাটা দুনিয়ায় যেন আর কোনো শব্দ নাই, কেবল কয়েকজন বিভিন্ন বয়সী নারী পুরুষের কান্নার শব্দ শোনা যায়। তারা আপ্রাণ চেষ্টা করছে চোখের জল সামলাতে, বুকের ভেতর থেকে উঠে আসা রোদনধ্বনি দমন করতে। তারা পারে না। রাত্রিবেলা সবাই ভাত খাচ্ছে, মহুয়া মার কাছে যায়। আম্মা, 2টা রুটি সেঁকে দিই, খাবেন? মা মাথা নাড়েন, খাবেন। তাকে রুটি গড়িয়ে দেওয়া হয়। একটুখানি নিরামিষ তরকারি দিয়ে তিনি রুটি গলায় চালান করেন। খাওয়ার পরে শোয়ার সময় তিনি আর খাটে শোন না। মহুয়া, কচি, টিস্যু অবাক হয়ে দেখছে গত 2 রাত ধরে আম্মা মেঝেতে পাটি বিছিয়ে শুচ্ছে। তারা বিস্মিত হয়, বলে, আম্মা, এটা কি করেন? আপনি মাটিতে শুইলে আমরা বিছানায় শুই কেমনে? কিন্তু আম্মা কোনো জবাব না দিয়ে মেঝেতেই শুয়ে পড়েন। মাথায় বালিশের বদলে দেন একটা পিঁড়ি। তখন কচি 11 বছর বয়স। মহুয়াকে বোঝায়, আম্মা যে দেখছে রমনা থানায় দাদা মেঝেতে শুয়ে আছে, এই কারণে উনি আর বিছানায় শোয় না, না বুঝি? এরপরে আজাদের মা বেঁচে থাকেন আরও 14 বছর, 1985 সালের 30শে আগস্ট পর্যন্ত। এই 14 বছর তিনি কোনোদিন মুখে ভাত দেন নাই। একবেলা রুটি খেয়েছেন, কখনো কখনো পাউরুটি খেয়েছেন পানি দিয়ে ভিজিয়ে। মাঝে মধ্যে আটার মধ্যে পেঁয়াজ মরিচ বিশেষ ধরনের রুটি বানিয়েও হয়তো খেয়েছেন, কিন্তু ভাত নয়। এই 14 বছর তিনি কোনোদিন বিছানায় শোন নাই। তিনি আবার যান জুরাইনের মাজার শরীফের হুজুরের কাছে, হুজরাইনের কাছে। হুজুর তাকে অভয় দিয়ে বলেন, ইনশাল্লাহ আজাদ ফিরে আসবে, শিগগিরই আসবে। এর মধ্যে জাহানারা ইমাম একদিন আসেন। তারা পরস্পরকে জড়িয়ে ধরেন। অনেকক্ষণ কেউ কথা বলতে পারেন না। তারপর আজাদের মা মুখ খোলেন, বোন গো, কি সর্বনাশ হয়ে গেল! আপনার রুমিকেও নাকি ধরে নিয়ে গেছে। আজাদের মার মুখে আজাদকে কিভাবে ধরা হলো তার বৃত্তান্ত শোনেন জাহানারা। তারপর আজাদের মা তাকে দেখান সেই ঘরটা। স্টিলের আলমারিতে এখনো রয়ে গেছে গুলির দাগ, মেঝেতে রক্ত শুকিয়ে কালো হয়ে আছে, দেয়ালগুলি আর রক্তের চিহ্ন। পন্ডে, বড় মেরেছে আমার আজাদকে, চোখ মুখ ফুলে গেছে, সারা গায়ে মেরে ফাটিয়ে দিয়েছে, গায়ে রক্তের দাগ, মারের দাগ। আজাদের মা বলেন, আপনি দেখেছেন আজাদকে? হ্যাঁ, রমনা থানায়। দেখা করতে দিল আপনাকে? হ্যাঁ। কি বলল সে আপনাকে? বলল, মা খুব মারে, ভয় লাগে, যদি মারের চোটে বলে দিই সব কিছু। আপনি কি বললেন? বললাম, বাবা, কারণ নাম বলনি তো, বলো না। যখন মারবে শক্ত হয়ে থেকে সহ্য করো। জাহানারা ইমাম ইস্পাতের মতো শক্ত হয়ে যান। কি শুনছেন তিনি এই মহিলার কাছে? তাকে তিনি শক্তই ভেবেছিলেন, কিন্তু এত শক্ত? গভীর আবেগে জাহানারা ইমামের 2 চোখ দিয়ে জল গড়াতে থাকে। তিনি আবারও সাফিয়া বেগমকে জড়িয়ে ধরেন। আজাদের মা ভাত খান না, বিছানায় শোন না, তবু দিন গড়িয়ে যায়। সূর্য ওঠে, সূর্য অস্ত যায়। মেলাঘরের মুক্তিযোদ্ধারা নতুন করে পরিকল্পনা আঁটতে থাকে। নতুন নতুন গেরিলারা প্রশিক্ষণ শিবির থেকে বেরিয়ে ঢুকে যেতে থাকে বাংলায়। কাদের সিদ্দিকীর নেতৃত্বে গেরিলাদের আক্রমণে সারাটা টাঙ্গাইলে, ময়মনসিংহে পাকিস্তানি বাহিনী মার খেতে থাকে। হেমায়েতের নেতৃত্বে দক্ষিণ বাংলায় চলে দুর্ধর্ষ গেরিলা অভিযান। মাহবুব আলমেরা ঢুকে পড়ে তেঁতুলিয়া দিয়ে।
সারা বাংলাদেশের প্রতিটা সীমান্তে সেক্টর কমান্ডারদের নেতৃত্বে বাংলাদেশের নিয়মিত বাহিনী, সেনা সদস্য, ইপিআর, পুলিশ, আনসার আর লক্ষাধিক মুক্তি বাহিনী জলে ডাঙায় সানাতে থাকে আক্রমণ। বাংলার নদনদী, বৃষ্টি, বর্ষা, ধানক্ষেত, কাদামাটি ফাঁদ পেতে রাখে হানাদারদের জন্য। বাংলার ফুল, ফল, পাখি, পতঙ্গ আশ্রয় দেয় মুক্তিদের। বাংলার প্রতিটা ঘর দুর্গ হয়ে ওঠে। বাংলার প্রতিটা মানুষ হয়ে ওঠে মুক্তিযোদ্ধা। আর যুদ্ধাহত হন খালেদ মোশাররফ। তবু সেক্টর 2 গেরিলা ওয়ারফেয়ার আরও গতি পেতে থাকে। আরবান গেরিলারা ঘিরে ফেলে ঢাকার চারপাশ। ওই তো গান গাইতে গাইতে এগিয়ে আসছেন শিল্পী আজম খান। ওই তো রক্তে আগুনে ক্যানভাস রাঙাবেন বলে ক্রলিং করে অ্যাম্বুশ পাচ্ছেন চিত্রশিল্পী শাহাবুদ্দিন। কবির কলম ফেলে রাইফেলের ট্রিগারের সঙ্গে মিতালি করেছেন হেলাল হাফিজ, রফিক আজাদ, আবু কায়সার, মাহবুব সাদিক। সারা বাংলাদেশ যুদ্ধ করছে। শাহাদাত চৌধুরীর মাকে তার যে গণিতজ্ঞ ভাই কিছুদিন আগে বলেছিলেন, আমাকে অঙ্কের হিসাবে বলো, এক পরিবারের কয়জন গেছে মুক্তিযুদ্ধে? ঢাকার রাস্তায় পটকা ফোটালেই একটা প্রশিক্ষিত সেনাবাহিনীকে হারানো যায় না। তাকে মা তখন কিছু বলেন নাই, কিন্তু 30 আগস্ট 71 নিজ বাড়িকে বিপদসংকুল মনে করে ভাইয়ের বাড়িতে আশ্রয় নেবার পরে তিনি সেই পুরনো প্রশ্নের জবাব বুঝিয়ে দেন। আমার 6 ছেলের 3 জনই গেছে মুক্তিযুদ্ধে। আমি অঙ্কের হিসাবে দেখি 2 কোটি যুবকের 1 কোটি যোদ্ধা। আজাদের মা ভাত খান না, বিছানায় শোন না। ঢাকায় এক রাতে ধরা পড়ে অনেক গেরিলা, অনেক অস্ত্রশস্ত্র, কিন্তু আবারও ঢাকায় ঢুকে পড়ে গেরিলারা। রাইসুল ইসলাম আসাদের নেতৃত্বে ওই তো এগিয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধারা বাইতুল মোকাররমে। সেনাবাহিনীর 2টি লরির মধ্যে হাইজ্যাক করা গাড়িতে বোমা পেতে রেখে একই সঙ্গে উড়িয়ে দিচ্ছে 2টো লরি। বোমা বিস্ফোরিত হয় টিভি ভবনের 6 তলায়। ঢাকার উত্তরে মানিক বাহিনীর তৎপরতা আর দক্ষিণে ক্র্যাক প্লাটুন। ভায়াডুবি ব্রিজ ওড়াতে গিয়ে শত্রু বাহিনীর গুলিতে শহীদ হন মানিক। তখন সেকেন্ড ইন কমান্ড নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু গ্রহণ করে নেতৃত্ব। পানির নিচে নেমে যাচ্ছে নৌ কমান্ডোরা। একই সময়ে চট্টগ্রাম, খুলনা, চাঁদপুর, বরিশাল, নারায়ণগঞ্জ, ঢাকায় ডুবিয়ে দেওয়া হবে জাহাজ। 300 নৌ কমান্ডো অপেক্ষা করছে কখন আকাশবাণীতে বাজবে, আমি তোমায় শুনিয়েছিলাম আমার যত গান। নেমে গেল যোদ্ধারা জলে। আবার অপেক্ষা পরের গানের জন্য। আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুরবাড়ি। 0 আওয়ার, আঘাত করো। একসঙ্গে হঠাৎই ডুবে গেল 10টা জাহাজ। অপারেশন জ্যাকপট। সেপ্টেম্বরে আবার পরিচালিত হয় অপারেশন জ্যাকপট 2। ধীরে ধীরে ঘেরাও হতে থাকে ঢাকা, চারদিকে 16,000 গেরিলা। আজাদের মাকে শুভার্থীরা পরামর্শ দেন মগবাজারের বাসা ছেড়ে দিতে, কেননা ওখানে থাকা নিরাপদ নয়। তিনি বাসাটা ছাড়েন না, নিয়মিত ভাড়া দেন। যদি আজাদ ছাড়া পায়, যদি এসে দেখে বাসায় কেউ নাই। কিন্তু তারা চলে যান মালিবাগে। 72 সাল পর্যন্ত মগবাজারের বাসার ভাড়া গুনেছেন তিনি, অবশেষে ছেড়ে দেন। এদিকে চৌধুরী সাহেবের পক্ষ থেকে কামরুজ্জামান আসতে থাকে আজাদের মার কাছে, এখনও চলো চৌধুরীর কাছে। আজাদের বাবাও তার প্রথম ছেলেকে হারিয়ে মুষড়ে পড়েছেন। তিনি নানাভাবে চেষ্টা চালিয়েও ছেলের খোঁজ বের করতে পারেন না। আজাদের বাবার পানা শক্তি বেড়ে যায়। এক একটা রাতে তিনি আজাদ আজাদ বলে নিজের চুল ছেড়েন। আজাদের ছোট মাকে অভিযুক্ত করেন নানা অভিযোগে। লোক পাঠিয়ে দেন সাফিয়া বেগমের কাছে, নানাভাবে মিনতি করেন যেন সাফিয়া বেগম তার বাড়িতে ফিরে যান। কিন্তু আজাদের মা অনড়। প্রশ্নই আসে না চৌধুরীর কাছে ফিরে যাবার। এ তার নিজের যুদ্ধ, এই যুদ্ধে তিনি হেরে যেতে পারেন না। আজাদের মা ভাত খান না, বিছানায় শোন না, অপেক্ষায় থাকেন ছেলে আসবে বলে। আর খোঁজ বের করার চেষ্টা করেন ছেলের। রমনা থানায় যান, তেজগাঁ থানায় যান, এমপি হোস্টেলে যান। ছেলের খবর পাওয়া যায় না, অথচ বড় হুজুর আশ্বাস দিয়েছেন আজাদ বেঁচে আছে, সে ফিরে আসবেই। এই আশ্বাস নিয়ে বেঁচে থাকেন, দিন গুজরান করেন মহিলা। রুমির কোনো খবর নাই। প্রতিদিন মগবাজারের পাগলা বাবার দরবারে যান জাহানারা ইমাম। সেখানে গিয়ে দেখতে পান আলতাফ মাহমুদের আত্মীয় স্বজনদের, জিনু মাহমুদ, মুশফেকা মাহমুদ। দেখতে পান চট্টগ্রাম দুর্নীতি দমন বিভাগের ডেপুটি ডিরেক্টর নাজমুল হকের স্ত্রীকে, বরিশালের এডিসি আজিজুল ইসলামের স্ত্রীকে, কুমিল্লার ডিসি শামসুল হক খানের স্ত্রীকে, রাজশাহীর রেডিও ইঞ্জিনিয়ার মহসিন আলীর স্ত্রীকে, চট্টগ্রামের চিফ প্ল্যানিং রেলওয়ে অফিসার শফিয়া আহমেদের স্ত্রীকে, কুমিল্লার লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীরের স্ত্রীকে, কুমিল্লার মেজর আনোয়ারুল ইসলামের স্ত্রীকে, এবং এরকম বহু। এদের সবারই স্বামী নিখোঁজ। তারা পরস্পরের দুঃখের কাহিনী শোনেন। এদের মধ্যে থেকে জাহানারা ইমাম তার নিজের ছেলেকে হারানোর শোক অনেকটা ভুলে থাকতে পারেন। পিএসপি আওয়াল সাহেবের স্ত্রী আসেন ছোট ছেলে ও মেয়েকে নিয়ে।
জাহানারা জানেন তার 3 ছেলে মুক্তিযুদ্ধে গেছে, কিন্তু ভুলেও সে কথা তারা আলোচনা করেন না। উলফাদের বাবা আজিজুসামাদ ছাড়া পাবার পরে তার স্ত্রী তাকে আনেন পাগলা বাবার কাছে, কিন্তু ভুলেও জাহানারা তাকে শুধান না উলফাদ বা আশফাকের কথা। এরই মধ্যে একদিন খবর আসে 4 সেপ্টেম্বর রাতে, ইয়াহিয়ার সাধারণ ক্ষমা ঘোষণার আগের রাতে, ঢাকার শখানেক মুক্তিযোদ্ধাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। জাহানারা ছুটে যান আজাদের মার কাছে। আজাদের মা আজাদের কোনো খবর আর পান নাই। জাহানারা ইমামের মনে এই আশঙ্কা জাগে যে কেউ নাই, রুমি নাই, বদি নাই, বাকের নাই, জুয়েল নাই, আজাদ নাই, বাসান নাই, আলতাফ মাহমুদ নাই। রুমির মা অপেক্ষায় থাকেন যে রুমি ফিরে আসবে। আজাদের মা ভাত বেড়ে নিয়ে বসে থাকেন যে তার ছেলে এসেই ভাত খেতে চাইবে। রুমি আসে না, আজাদ আসে না, কিন্তু স্বাধীনতা নিকটবর্তী হতে থাকে। ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। মুক্তিবাহিনী আর মিত্রবাহিনী দ্রুত এগিয়ে আসতে থাকে ঢাকার দিকে। গভর্নর হাউসের মিটিং চলাকালে আকাশ থেকে এসে পড়ে ভারতীয় বিমানের বোমা। সারা আকাশ থেকে ছড়ানো হয় পাকিস্তানি বাহিনীর প্রতি আত্মসমর্পণের আহ্বান সংবলিত লিফলেট। রেডিওতে ঘোষণা দেওয়া হতে থাকে আত্মসমর্পণের আহ্বান। মিত্রবাহিনীর সঙ্গে ঢুকে পড়ে গেরিলারা। ঢাকায় মেজর হায়দার ওই তো লম্বা পা ফেলে এগিয়ে যাচ্ছেন রেসকোর্স ময়দানের দিকে। যাচ্ছেন কাদের সিদ্দিকী। 90,000 পাকিস্তানি সৈন্য নিয়ে জেনারেল লরোরার কাছে আত্মসমর্পণ করছে জেনারেল নিয়াজি। মাথা হেড, অস্ত্র ফেলে দিতে হচ্ছে মাটিতে। রুমির মা বিজয়ের আনন্দে হাসবেন নাকি কাঁদবেন বুঝছেন না। সকালে সবাই মিলে বাসার ছাদে তুলেছেন স্বাধীন বাংলার পতাকা, কিন্তু 2 দিন আগে মারা গেছেন তার স্বামী শরীফ ইমাম সাহেব, হৃদরোগে আক্রান্ত হয়ে, আসলে আর্মির নির্যাতনের সুদূরপ্রসারী প্রতিক্রিয়ায়। আর তাছাড়া রক্ত হিম করা সব খবর আসছে। মুনির চৌধুরী নাই, শহীদুল্লাহ কায়সার নাই, ডাক্তার রাব্বি, ডাক্তার আলিম চৌধুরী, তাদের কারা যেন 2 দিন আগে চোখ বেঁধে জিপে করে তুলে নিয়ে গেছে। বিকাল নাগাদ খবর আসে রায়ের বাজারের জলা ডোবাটা একটা বদ্ধভূমি, পড়ে আছে সবার লাশ। সন্ধ্যার পরে বিদ্যুৎ নাই বলে মোমবাতি জ্বালিয়ে বসে আছেন জাহানারা ইমাম। তার দুবাহুর ভেতরে জামি, বাইরে গাড়ির শব্দ, তারপর দরজায় করাঘাত। কাঁধে স্টেন ঝুলিয়ে কয়েকটা তরুণ দাঁড়িয়ে। তিনি বলেন, এসো বাবারা, এসো। আমি মেজর হায়দার, এ শাহাদাত, এ আলম, এ আনু, হতে জিয়া, আর এই যে চুলু। বড় গোপ জুলফি নেমে এসেছে দাড়ির ধরনে, মিলে গেছে গোফের সঙ্গে। আলম বলে, চুলু, সামাদ ভাই এরা জেলে ছিল, আমি নিজে এদের রিলিজ অর্ডারে সাইন করে এদের ছাড়িয়ে নিয়ে এলাম। শাহাদাতের চাইনিজ স্টেনগানটা জাহানারা ইমাম নিজের হাতে তুলে নেন, তারপর তুলে দেন জামির হাতে। আজাদের মা থাকেন মালিবাগের একটা বেড়ার বাসায়। 16 ডিসেম্বরের সকাল থেকেই তিনি শুনতে পাচ্ছেন দেশ স্বাধীন হয়ে যাচ্ছে, পাকিস্তানি আর্মি সারেন্ডার করতে যাচ্ছে। তার বুকের ভেতরটা আশায় আনন্দে কেমন যে করে। তিনি মুহুয়াকে বলেন, দেশ স্বাধীন হলে জেলখানা থেকে সব মুক্তিফৌজ তো ছাড়া পাবে, কি বলিস তোরা? সকাল গড়িয়ে বিকাল হয়। তিনি একবার ঘরে যান, আবার বেরিয়ে আসেন। ডিসেম্বরের বিকালের হলদেটে আলো এসে পড়ে দাওয়ায় দাঁড়িয়ে থাকা আজাদের মার মুখে। ডালু এসে বলে, আম্মা, মুক্তিবাহিনী আর মিত্রবাহিনী ঢুকে পড়ছে, আর চিন্তা নাই, দেশ স্বাধীন। মা বলেন, তাহলে চল যাই, মগবাজারের বাসায় যাই। আজাদ যদি ছাড়া পেয়ে চলে আসে। এখন যাইবা? চারদিকে গোলাগুলির আওয়াজ, এর মাঝে। হ্যাঁ, কালকা যাই চলো। না, আজকেই যাব। ডালু জানে তার খালার তেজ, সে আর না করে না। সাফিয়া বেগম একটা থলিতে করে মগবাজারের বাসায় যাওয়ার জন্য জিনিসপত্র গোছগাছ করেন। রিকশা জোগাড় করে সাফিয়া বেগমকে নিয়ে ডালু রওনা হয় মগবাজারের বাসার দিকে। একটা দোকানের সামনে এসে সাফিয়া বেগম বলেন, এই রিকশা, একটু দাঁড়ান না। ডালু বলে, কেন? সাফিয়া তার হাতে 10 টাকা দিয়ে বলে, দুশের ভালো চাল কেন তো বাবা, আলু, পেঁয়াজ, মরিচ, তেল সাথেই আছে। ডালু কোনো কথা না বলে চাল কিনে আনে। ততক্ষণে সন্ধ্যা ঝুপ করে নেমে এসেছে এই ঢাকায়। শীতও পড়েছে প্রচণ্ড। চারদিকে জনতার কণ্ঠে জয় বাংলা ধ্বনি, মাঝে মধ্যে গুলির শব্দে প্রকাশ পাচ্ছে জয়োল্লাস। মগবাজারের বাসায় আসতে আসতে অন্ধকার ঘন হয়ে নামে। বারান্দাটা অন্ধকার। অন্ধকারেই তালা খুলতে গিয়ে আজাদের মা বোঝেন তালার ওপরে ধুলার আস্তর পড়ে গেছে। তালা খুলে ভেতরে ঢুকে লাইটের সুইচ অন করলে বোঝা যায় বিদ্যুৎ নাই। ডালু দোকানে গিয়ে মোমবাতি কিনে আনে।
দেয়াশলাইয়ের কাঠি দিয়ে মোমবাতি জ্বালানো হয়। ঘরদোরেও ধুলার প্রলেপ পড়ে গেছে। মা ঘরদোর সাফসুতরো করে ফেলেন দ্রুত। ছেলে ফিরে এসে দেখুক ঘর অপরিষ্কার, এটা হতে দেওয়া যায় না। মোমবাতি হাতে নিয়ে মা রান্নাঘরে যান। হাঁড়িপাতিল এখানে যে কটা ছিল সেসব মাকড়সার জালে ছেয়ে গেছে। তিনি একটা হাঁড়ি পেড়ে নিয়ে লেগে পড়েন চাল ধুতে। ডালু জিজ্ঞেস করে, আম্মা কি করো? একটু ভাত রান্ধি। ডালু আর কথা বাড়ায় না। খালা তার কার জন্যে ভাত রাঁধছে সে ভালো করেই জানে। সে চোখের জল গোপন করে। বাইরে তখনও হঠাৎ হঠাৎ চিৎকার ভেসে আসছে, জয় বাংলা। ভাতের চাল সেদ্ধ হচ্ছে, বলক উঠেছে। ভাতের মাড়ের গন্ধ ছড়িয়ে পড়েছে রান্নাঘরের বাতাসে। মা অনেক যত্ন করে রাঁধছেন এই ভাতটুকু। ভাত হয়ে গেলে তিনি হাঁড়িটা মুছে আবার চুলার উপরেই রেখে দেন। কিছুক্ষণ গরম থাকবে। আজাদ কখন আসবে বলা তো যায় না। চুলার আগুন একসময় নিভে আসে। ডিসেম্বরের শীতের স্পর্শে ভাত ঠান্ডা হয়ে আসে হাঁড়িতেই। সারা রাত কেটে যায় আশায় আশায়। মোমবাতি ক্ষয় হতে হতে একসময় শেষ হয়ে যায়। আলো যায় নিভে। মেঝেতে একটা পাটি, আর পাটির ওপরে একটা চাদর বিছিয়ে শুয়ে থাকেন সাফিয়া বেগম। দু চোখের পাতা তার কখনো এক হয় না। মাঝে মধ্যে উঠে বসেন। রাত ভোর হয়। ফজরের আজান ভেসে আসে মগবাজারের মসজিদ থেকে। আজাদ ফেরে না। সকালবেলা রোদ উঠলে সাফিয়ার বোনের ছেলেমেয়েরাও চলে আসে এই বাসায়। চঞ্চল বলে, আম্মা, মগবাজারের মোড়ে পাড়ার পোলাপান আজাদ ভাইয়ের নামে ব্যানার টাঙাইছে। কেন? চল তো দেখে আসি। চলো। চঞ্চলের সঙ্গে মা হাঁটতে থাকেন। মগবাজারের চৌরাস্তায় এসে দেখেন পাড়ার ছেলেরা ব্যানার তুলেছে, শহীদ আজাদ অমর হোক। তিনি বলেন, এইসব কি তুলেছ? এইসব নামাও। আজাদ তো বেঁচে আছে, ও তো ফিরবে। আজাদের মা কিছুদিন থাকেন মগবাজারের বাসায়। এই সময় তার সঙ্গে দেখা করতে কাজী কামাল উদ্দিন, হাবিবুল আলম আসে। সাফিয়া তাদের যত্ন আত্তি করেন, তাদের ভাত না খাইয়ে ছাড়তে চান না। ছেলেরাও কথা না বাড়িয়ে হাত ধুয়ে খেতে বসে যায়। কাজী কামাল ভাত খায়। সাফিয়া বেগম তার পাতে ভাত তুলে দেন। কাজী কামাল ভাত চিবোয়। আজাদের মা তাদের মুখের দিকে তাকিয়ে চোয়ালের ওঠানামা দেখেন। হাবিবুল আলম তার বড় জুলফিওয়ালা গাল নেড়ে ভাত খেতে খেতে গল্প করে। সেন্ট্রাল জেল থেকে সে বের করেছে চুলু ভাইকে, সামাদ ভাইকে। আজাদের মা বলে, আমার আজাদও বেঁচে আছে। কালকে বড় হুজুর স্বপ্ন দেখে আমাকে বলেছেন। জাহানারা ইমাম আসেন। জাহানারা ইমাম খোঁজ খবর নিতে থাকেন অন্য মায়েদের। জুয়েলের মা কোথায়, বৌদির মা কোথায়, বারেকের মা কোথায়, এইসব। আজাদের মা সবাইকে বলেন আজাদ অবশ্যই বেঁচে আছে, সে ফিরে আসবেই। এই বিশ্বাস তিনি পান জুরাইনের বড় হুজুরের কাছ থেকে। আর তখন নানা জনরব শোনা যেতে থাকে। একজন এসে বলে সে আজাদকে দেখেছে লন্ডনে, টিউব রেলে, তার পাশের আসনেই বসা। আজমির শরীফ থেকে একজন আত্মীয় ফিরে এসে বলেন ওখানকার খাদেম বলেছে আজাদ বেঁচে আছে, ফিরে আসবে। আজাদের মার মৃত্যুর পরে মালিবাগের শ্বশুর বাড়িতে বসে কোচির মনে পড়ে ৭২ সালে মাঝে মধ্যে আম্মাকে সে গান গেয়ে শোনাত। এই সময় আম্মার প্রিয় গান ছিল আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি। কোচি গলা ছেড়ে গাইত। মা ঘরে কুপি জ্বলছে, আলো নড়ছে, মার মুখে আলো পড়ছে আর নড়ছে। চুপচাপ পাটিতে বসে গান শুনছেন। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ১৯৮৫ সালে স্বামী গৃহে বসে স্মৃতিতাড়িত কোচি তার নিজের ছোট ছোট মেয়েদের ডেকে বলে, আমার আমি আর কি করতাম জানিস? তারা আধো আধো স্বরে বলে, কি করতা? আম্মা যখন আমার ওপরে রাগ করতেন, আমার সঙ্গে কথা বলতে চাইতেন না, আমি তার দরজায় দাঁড়িয়ে গান গাইতে আরম্ভ করে দিতাম। বড় আশা করে এসেছি গো, কাছে টেনে লও, ফিরায়ও না জননী। কোচি গুনগুন করে গান গেয়ে চলে। মাকে গান গাইতে দেখে তার দুই মেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। কোচি বলে, আম্মা চুপ করেই গান শুনত, গান শেষ হলে দেখতাম তার রাগ আর নাই। কোচির চোখ জলে টলমল করে। তারপর একসময় মগবাজারের বাসার ভাড়া দেওয়া সঙ্গতি চলে যায় তার। মালিবাগের বাসাও তারা ছেড়ে দেন। বাসা ছেড়ে দিয়ে ওঠেন বিক্রমপুরে আরেক বোনের ছেলের বাড়িতে। কিছুদিন চলে যায়। সেখান থেকে এসে ভাড়া নেন খিলগাঁওয়ের এক বাসা, যাকে ঠিক হয়তো বাসা বলা যাবে না, বলতে হবে বস্তিঘর।
অন্তত যে রাজপ্রাসাদে তিনি একদা থাকতেন তার তুলনায় এ তো বস্তি, নর্দমার গন্ধ ঘরের মধ্যে, কাঁচা বাঁশের বেড়া, চারদিকে গরিব মানুষের কোলাহল, খিস্তি খেউর। জায়েদ কাজ নেয় গাড়ির ওয়ার্কশপে। সারাদিন কাটে তার কালিঝুলি মেখে গাড়ির নিচে। জাহানারা ইমাম বাসায় আসেন। আজাদের মার অবস্থা দেখে তার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। এতটা খারাপ অবস্থা কারো হতে পারে এ তার কল্পনারও অতীত। দারিদ্র্যের কষাঘাতের চিহ্ন ঘর জুড়ে। আজাদের মার চেহারাও খুবই খারাপ হয়ে গেছে, শুকিয়ে তিনি অর্ধেক হয়ে গেছেন। অথচ এই মহিলা একদিন এই শহরে রাজরানী ছিলেন। জাহানারা ইমাম বলেন যে তিনি সাহায্য করবেন, কিন্তু আজাদের মা কারো সাহায্য নেবেন না। কেবল সৈয়দ আশরাফুল হক, যে আজাদের ছোটবেলার বন্ধু ছিল, তার কাছ থেকে কিছু টাকা কি মনে করে নেন। মাঝে মধ্যে মুক্তিযোদ্ধা কাজী কামাল আসে, সে তো আবার আজাদের সহপাঠী, তাকে তো আর না করা যায় না। আজাদের আরেক বন্ধু হিউবার্ট রোজারিও একদিন এসে তাকে মা বলে ডাকে। সাফিয়া বেগম তার মাথায় হাত বোলান। সে তখন জোর করে তার হাতে কিছু টাকা গুছিয়ে দেয়। তিনি সেটাও গ্রহণ করেন না। ভাত তিনি আর কোনোদিন খান না। দুটো পাতলা রুটি, একটু সবজি হলেই তার দিন চলে যায়। কি শীত কি গ্রীষ্ম, তার বিছানা মেঝেতে পাটি বিছিয়ে। খুব শীতের রাতে গায়ের ওপরে দুটো শাড়ি ভাঁজ করে ঢেকে দেওয়া থাকে। জাহানারা ইমাম আবার আসেন তার বাসায়, বলেন, আপনার এই কাহিনী আমি লিখতে চাই, আপনি আজাদের ফটো দেন, আপনার ছবি দেন। তিনি বলেন, না, আমি ইতিহাস চাই না, কোনো কিছু লিখবেন না। কি জানি, হয়তো তিনি চৌধুরীর কাছে নিজেকে ছোট করতে চান নাই। জাহানারা ইমাম একা খোঁজখবর করেন আর সব শহীদদের মায়েদের। সময়ের চাকা ঘুরছে, পৃথিবী ঘুরছে, জীবনের চক্রে পড়ে কোথায় ছিটিয়ে পড়েছে শহীদ জুয়েলের মা, শহীদ বদির মা, শহীদ পারেকের মা। কত কত শহীদ এই দেশে, তাদের কতজন মা। অভিযোগহীন, দুঃখ সয়ে পাথর হয়ে যাওয়া, কখনো উচ্চবাচ্য না করা এক একজন মা। চৌধুরী আবার প্রস্তাব পাঠান সাফিয়া বেগমকে বাসায় নিয়ে যেতে। কাকুতি মিনতি করেন। তার নিজেরও শরীর ভেঙে আসছে। তিনি দীর্ঘশ্বাস ফেলেন নিজের অতীত আনন্দময় সুখের জীবনের কথা ভেবে ভেবে। কিন্তু সাফিয়া বেগম রাজি হন না। রাজি হওয়ার প্রশ্নই ওঠে না। ইতিমধ্যে আরও বিয়ে করেছেন চৌধুরী। চট্টগ্রামে পেতেছেন আরেক সংসার। তার কাছে যাওয়ার চিন্তাও তো অবান্তর। এখনও ইস্কাটনের বাসা সাফিয়া বেগমেরই নামে, ফরেশগঞ্জের বাসা এবং ঢাকায় আরও অনেক জমিজমা। জাহানারা ইমামের কাছে তাঁর সম্পর্কে লেখার প্রস্তাবটা শুনে সাফিয়া বেগম এক রাতে তার ছেলের চিঠিগুলো বের করেন। সেখান থেকে আলাদা করেন আজাদের একটা বিশেষ চিঠি। মা, কেমন আছো? আমি ভালোভাবেই পৌঁছেছি এবং এখন ভালোই আছি। হরতাল বন্ধ হয়ে গেছে, রীতিমতো ক্লাস হচ্ছে, পরীক্ষা শীঘ্রই শুরু হবে। দোয়া করো। তোমার দোয়া ছাড়া কোনো উপায় নাই। আমি নিজে কি ধরনের মানুষ আমি নিজেই বুঝতে পারি না। আচ্ছা, তুমি বলো তো, সব দিক দিয়ে আমি কি ধরনের মানুষ? আমি তোমাকে আঘাত না দেওয়ার অনেক চেষ্টা করি। তুমি আমার মা দেখে বলছি না, তোমার মতো মা পাওয়া দুর্লভ। একবিংশ শতাব্দীতে তোমার মতো মা যে আছে কেউ বিশ্বাসই করবে না। আমি এগুলি নিজ হৃদয় থেকে বলছি, তোমার কাছে ভালো ছেলে সাজবার জন্যে নয়। যদি আমি পৃথিবীতে তোমার দোয়ায় বড় বা নাম করা হতে পারি, তবে পৃথিবীর সবাইকে জানাবো তোমার জীবনী, তোমার কথা। আমি ভালো পড়াশোনা করার চেষ্টা করছি এবং অনেক দোয়া দিয়ে চিঠির উত্তর দিও। ইতি, তোমার অবাধ্য ছেলে আজাদ। আজাদ লিখেছিল, সে যদি নাম করা হয় কোনোদিন, সে লিখবে তার মায়ের জীবনী, পৃথিবীকে জানাবে তার মায়ের কথা। আজাদ যদি বেঁচে থাকে, যদি ফিরে আসে, নিশ্চয়ই এই কাজ সে করবে। তিনি তো এই কাজ অন্য কাউকে করতে দিতে পারেন না। 1985 সাল আগস্ট মাস। এই আগস্ট মাস এলেই ঢাকার মুক্তিযোদ্ধাদের মাথার মধ্যটা কেমন করতে থাকে। জায়েদের হাত পা ঘামাতে থাকে দরদর। 29 আগস্ট দিবাগত রাতে আজাদ চলে গিয়েছিল 14 বছর আগে। সেই রাতটা কাছে আসছে। এদিকে শাহজাহানপুরের এক দিনহীন বাসায় থাকা আজাদের মার শরীরটা খুবই খারাপ হচ্ছে। হাঁপানির টান যখন ওঠে তখন তিনি এত কষ্ট পান যে মনে হয় এর চেয়ে মৃত্যুই শ্রেয়। এর মধ্যে একটা দিনের জন্যও সেই 1961 থেকে তিনি স্বামীর মুখ দেখেন নাই, নিজের মুখও তাকে দেখতে দেন নাই। আজাদের মা জায়েদকে ডেকে বলেন, আমার আর সময় নাই। জায়েদ বলে, আমা, ডাক্তার ডাকি? মা বলেন, ডাকো। এতদিন ধরে আমাদের দেখছেন, বিদায় নিই। তাকে যে ডাক্তার দেখতেন টাঙ্গাইলের লোক,
ডাক্তার এস খান। তাকে ডাকা হয়। ডাক্তার এসে দেখেন আজাদের মা শুয়ে আছেন স্যাঁতস্যাঁতে মেঝের উপরে বিছানো একটা পাটিতে। তিনি বিস্মিত হন না, কারণ তিনি জানেন কেন এই ভদ্রমহিলা মেঝেতে শোন। তবে ঘরের অস্বাস্থ্যকর পরিবেশ তাকে চিন্তিত করে। গলিটা ময়লা, একধারে নর্দমা উপচে উঠেছে, দুর্গন্ধ ঘরের ভেতরে পর্যন্ত এসে ঢুকছে। ঘরটাতেও আলো তেমন নাই। তবে সাফিয়া বেগমের মুখখানা তিনি প্রশান্তই দেখতে পান। তিনি তার নাড়ি পরীক্ষা করেন, স্টেথোস্কোপ কানে দিয়ে তার বুকের ভেতরের হাঁপড়ের শব্দের মর্ম অনুধাবন করেন। রোগের অবস্থা বেশি ভালো নয়, এখনই ক্লিনিকে নিয়ে গিয়ে একটা শেষ চেষ্টা করা যায়। ডাক্তার বলেন, বোন, কি করবা? মা বলেন, আপনাকে দেখলাম, দেখতে ইচ্ছা করছিল, তাই ডেকেছি। আপনার আর কি করার আছে? আমার সময় হয়ে এসেছে, আমাকে বিদায় দিন। ভুল ত্রুটি যা করেছি মাফ করে দেবেন। হসপিটালে যাওয়া দরকার? না, দরকার নাই। আল্লাহ। একটা দীর্ঘশ্বাস ফেলে ডাক্তার কিছু ওষুধ দিয়ে বিদায় হন। মা বলেন, উকিল ডাকো, গ্যান্ডারিয়ার জমিগুলো আমি লেখাপড়া করে দেব। উকিল ডাকা হয়। তিনি গ্যান্ডারিয়ার জমি তার ভাগ্নে ভাগ্নিদের নামে আর জুরাইনের মাজারের নামে দলিল করে দেন। 29শে আগস্ট পেরিয়ে যায়, আসে 30শে আগস্ট। তিনি ভাগ্নে ভাগ্নিদের ডাকেন। জায়েদকে বলেন, শোনো, আমার মরণের পরে কবরে আর কোনো পরিচয় লিখবে না, শুধু লিখবে শহীদ আজাদের মা। বুঝলে? জি। জায়েদরা কাঁদতে শুরু করে। তিনি বলেন, শোনো, আসলে আজাদ যুদ্ধের সময় শহীদ হয়েছে। ওর বউয়ের জন্যে আমি কিছু গয়না রেখেছিলাম, এগুলো রেখে আর কোনো লাভ নাই। আজাদ তো আসলে যুদ্ধের সময় শহীদ হয়েছে। এগুলো তোমাদের দিয়ে গেলাম, তোমরা বড় হুজুরের সাথে আলাপ করে সৎ কাজে এগুলা ব্যয় করো। আমার যাওয়ার সময় হয়েছে, আমি যাই বাবারা, মায়েরা। জায়েদ, টিসু, টগর, তাদের বউ বাচ্চা যারা তার পাশে ছিল তারা কাঁদতে থাকে। তিনি ইশারা করে বলেন, কেঁদো না। তিনি একটা ট্রাঙ্কের চাবি জায়েদের হাতে তুলে দেন। পরে জায়েদ সেই ট্রাঙ্ক খুলে প্রায় 100 ভরি সোনার গয়না দেখতে পায়। আশ্চর্য মহিলা তো! এতটা কষ্ট করলেন, কিন্তু ছেলের বউয়ের জন্য রাখা গয়নায় এই 14টা বছর হাত দিলেন না। 13ই জিলহজ 30শে আগস্ট 1985 বিকাল 4:45টায় আজাদের মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জায়েদ অন্যান্য কৃত্যের সঙ্গে মুক্তিযোদ্ধা কাজী কামাল বীর বিক্রমকে খবরটা দেওয়ার কর্তব্যটা পালন করেন। সেখান থেকে খবরটা পান জাহানারা ইমাম। তিনি আবার একে একে খবর দেন ঢাকার আরবান গেরিলাদের। হাবিব আলম, হ্যারিস, বাচ্চু, ফতে, উলফত, শাহাদাত, চুলু, আলভি, আসাদ, শহীদুল্লাহ খান বাদল, হিউবার্ট রোজারিও। পরদিন সকালে লাশ নিয়ে যাওয়া হয় জুরাইন গোরস্তানে। জাহানারা ইমাম রয়ে যান গাড়ির ভেতরে, গোরস্তানের গেটের বাইরে। জনা-30 মুক্তিযোদ্ধা আর কিছু নিকটাত্মীয় সব যাত্রীর দলটি কফিন বয়ে নিয়ে চলে। লাশ করে নামানোর পরে হঠাৎই রৌদ্রোজ্জ্বল আকাশ থেকে বৃষ্টি নামতে থাকে। একটা অচেনা মিষ্টি গন্ধে পুরো গোরস্তানের বাতাস আচ্ছন্ন হয়ে থাকে। অনেক মুক্তিযোদ্ধারই মনে হয় তাদের সহযোদ্ধা শহীদেরা আজ অনেকেই একত্রিত হয়েছে এই সমাধিক্ষেত্রে, যেন তারা পুষ্পবৃষ্টি করছে বেহেশত থেকে, যেন তারা মাটি দিচ্ছে কবরে। শহীদ জুয়েল, শহীদ বুদি, শহীদ বাকের, শহীদ আলতাফ মাহমুদ, শহীদ রুমি প্রমুখ, আর শহীদ আজাদ এখানে উপস্থিত। সহযোদ্ধা শহীদদের মাকে সমাহিত করতে এসে ঢাকার আরবান গেরিলা দলের সদস্যরা আচ্ছন্ন হয়ে পড়ে, ঘোরগ্রস্ত হয়ে পড়ে, তাড়িত বোধ করে। স্মৃতি তাদের দখল করে নেয়, স্বপ্ন আর দুঃস্বপ্ন তাদের জাগিয়ে তোলে। নিশি পাওয়া মানুষের মতো তারা হাঁটাহাঁটি করে। ত্রিকালদর্শী বৃদ্ধের মতো তারা একবার কাঁদে, একবার হাসে। তারা স্মৃতি তর্পণ করে। আজাদের মা শেষকৃত্য সম্পূর্ণ হয়ে যাবার পরের কটা দিন তারা একা একা, জোড়ায় জোড়ায় কিংবা ছোট ছোট গ্রুপে বসে এই কাহিনী স্মরণ করে, বলা বলি করে, ঘাটাঘাটি করে। জাহানারা ইমাম কাগজ কলম নিয়ে লিখতে বসেন, কারণ তিনি মা। একটা লোক যখন মরে যায়, ভাইয়ের কাছে সেটা চলে যাওয়া, বোনের কাছে সেটা শূন্যতা, বাবার কাছে তার নিজেরই ধারাবাহিকতার ছেদ।
বন্ধুর কাছে সেটা অতীত স্মৃতি আর বিস্মৃতির দোলাচল, পড়শির কাছে তা দীর্ঘশ্বাস, দেশের কাছে কালের কাছে হয়তো তা প্রিয়তম পাতার ঝরে যাওয়া। কিন্তু মায়ের কাছে সন্তানের মৃত্যু হল সমস্ত সত্তাটাই মৃতের দ্বারা দখল হয়ে যাওয়া। মায়ের স্মৃতি, মায়ের অস্তিত্ব, মায়ের নিদ্রা, তার জেগে থাকা, তার স্বপ্ন, সবটা জুড়েই পুনর্বার জন্ম নিয়ে বিপুলভাবে বেড়ে উঠতে থাকে তার গতায়ু সন্তানটি। তার পারিপার্শ্বিক, তার চারপাশের জগৎ একজন সন্তানহারা মায়ের এই গোপন বিপুল রক্তক্ষয়ী নিজস্ব সংগ্রামটাকে বুঝতে পারে না। একজন সন্তানহারা মায়ের এই গোপন বিপুল রক্তক্ষয়ী নিজস্ব সংগ্রামটাকে বুঝতে পারে না, আমলে আনে না। সন্তান নাই এই সত্যটা মেনে নিতে না পেরে মা করে চলেন তার নিজস্ব সংগ্রাম, বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির সংগ্রাম। বিলাপ করে, সন্তানের স্মৃতি বয়ান করে, তার ছবি বুকের মধ্যে, ঘরের মধ্যে, ট্রাঙ্কের মধ্যে সংরক্ষণ করে, তার নামে কোরবানি দিয়ে, তার নামে গাছ লাগিয়ে ফল ফলিয়ে তিনি চালিয়ে যান। এই তার একাকী নিজস্ব ব্যক্তিগত সংগ্রাম। তাই করতে বসেন জাহানারা ইমাম, লিখে চলেন ৭১-এর ডায়েরি, বুকে পাথর বেঁধে, দিনের পর দিন, পৃষ্ঠার পরে পৃষ্ঠা। নিশ্চয়ই শহীদ জুয়েলের মা, শহীদ বদিউল আলমের মা, শহীদ বাশারের মা, শহীদ বাকেরের মা, বাংলাদেশের আরও লাখো শহীদের মা নিজ নিজ ধরনে বিস্মৃতির সুষুপ্তির বিরুদ্ধে একা জেগে থাকেন। আর তাঁদের সেই একাকী স্মরণ সংগ্রামের প্রতীক হয়ে শহীদ মিনারের মধ্যে মিনারটা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে মায়ের দুপাশে ৪টা সন্তান সমেত। দিন নাই, রাত্রি নাই, কি রোদ কি বৃষ্টিতে। আজাদ ধরা পড়ার পর ৩১ বছর পরে, আজাদের মাকে দাফন করার ১৭ বছর পরে, একজন ক্ষুদ্র সামর্থ্য লেখক আরেক ৩০ আগস্টে আরম্ভ করে আজাদের অপূর্ণ একটা ইচ্ছা পূর্ণ করার অসম্ভব কাজটি, আজাদের মার কথা সবাইকে জানানো, আজাদের মার জীবনী রচনা করা। আজাদ মাকে লিখেছিল, সে যদি নাম করা হয়, বড় হয়, তাহলে সে সবাইকে জানাবে তার মায়ের কথা, রচনা করবে তার জীবনী। আজাদ অনেক বড় হয়েছে, এত বড় যে তার সমান আর কেই বা হতে পারে। নাম করা হয়েছে, এর চেয়ে বেশি নাম করার কিভাবে হওয়া যাবে। এখন আজাদের বাবা বেঁচে নাই, স্কাটনের বাসাটাও বিক্রি ও ভাঙা হয়ে গেছে। ওখানে উঠছে বড় অ্যাপার্টমেন্ট। ৩৯ মগবাজারের বাসাটা একই রকম আছে। কামরুজ্জামান মারা গেছে পক্ষাঘাতগ্রস্ত হয়ে ভুগে ভুগে। শহীদ ক্রিকেটার জুয়েলের নামে আজও অনুষ্ঠিত হয় শহীদ জুয়েল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। জাহানারা ইমাম আর বেঁচে নাই, কিন্তু রয়ে গেছে তার ৭১-এর দিনগুলি। মুক্তিযোদ্ধারা অনেকেই আছেন, কেউ কেউ নাই। বাংলাদেশ আছে, স্বাধীনতা আছে। কি জানি এই বাংলাদেশ তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের সঙ্গে মেলে কিনা। আর জায়েদ ও চঞ্চল দাঁড়িয়ে গেছে নিজের পায়ে। তাদের আম্মার দোয়ায় তারা এখন সচ্ছল। আর তারা তাদের আম্মার কবরটা পাকা করে টাইলস শোভিত করে রেখেছে। আজও যদি কেউ যায় জুরাইন গোরস্থানে, দেখতে পাবে কবরটা, আর দেখতে পাবে প্রস্তর ফলকে উৎকীর্ণ তার পরিচয়, মোসাম্মদ সাফিয়া বেগম, শহীদ আজাদের মা। শুনছিলেন আনিসুল হকের উপন্যাস মা, পড়ছিলাম এর ১০ম ও শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্প দুটোর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।